ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাকওয়া লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা তাকওয়া লার্নিং থেকে একটা মহৎ উদ্যোগ নিয়েছি যে আমরা আমাদের সবার কাছে যে জ্ঞানগুলো আছে সবাই সবার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতেছি যে আজকে আমরা ছোট্ট পরিসরে শুরু করব এবং এই ধারাবাহিকতাটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে জ্ঞান শেয়ারের মাধ্যমে। তো এইটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যখন ক্যারিয়ারের শুরুতে আমরা যখন ছিলাম তখন মানে আশা করতাম যে আমাদের বড় ভাইয়েরা যদি আমাদেরকে নলেজ শেয়ার করতো, হ্যাঁ, অথবা তা আমাদের সিনিয়র বসেরা আমাদের কাছে যদি তাদের নলেজ গুলা শেয়ার করতো। তো তারা শেয়ার করে কিন্তু তাদের ব্যস্ততার কারণে আমরা আসলে অনেক কিছু ওইভাবে তাদের কাছ থেকে শেখার সুযোগ পাই না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই সিস্টেমে উল্লেখযোগ্য একটা অংশ তারা নলেজ শেয়ারের প্রতি খুবই অনীহা, অবহেলা। আমরা ইচ্ছে করেই কাউকে বলতে চাই না। তা আমি একটা উদ্যোগ নিয়েছি যে ইনশাআল্লাহ আমি এই উদ্যোগটা শুরু করব যে আমরা জ্ঞান শেয়ারের ক্ষেত্রে উদার মানসিকতার হব। তো এটা এই জন্য নিয়েছি যে আমার দ্বারা যদি আমার কোনো ভাই উপকৃত হয় তাহলে এটা আমার জন্য ভালো লাগবে। এবং জ্ঞান যেহেতু আল্লাহ তাআলা একজনের কাছে রাখে নাই, অনেক জনের কাছে আছে। আমি হয়তো যে বিষয়টা জানি, আপনি হয়তো বা তার অনেক কিছু জানেন না। আপনি যে বিষয়গুলো জানেন তার অনেক বিষয় আমি কিন্তু জানি না। কিন্তু আমি যখন আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারবো তখন ইনশাআল্লাহ আমি সেই বিষয়গুলা আপনাদের থেকে জানতে পারবো। তো এইভাবে আমরা ভালো কাজের মাধ্যমে যেমন আমরা আমাদের সমৃদ্ধ ক্যারিয়ার করব, ক্যারিয়ারের নেটওয়ার্কিং তৈরি করব, পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং দেশে দেশের বাইরে আমরা ভালো কিছু করার সর্বোচ্চ প্রচেষ্টাটা করব ইনশাআল্লাহ। তো ওই উদ্যোগের একটা অংশ হচ্ছে যে ফ্রি ক্লাসের এইগুলো আমরা তাকওয়া লার্নিং থেকে প্রতি মাসে আমরা ফ্রি ক্লাসের অ্যারেঞ্জ করে থাকি। ওই ধারাবাহিকতায় আজকেও আমাদের ফ্রি ক্লাসগুলা নেওয়া হচ্ছে। তো এখন আমরা আমাদের ক্লাসগুলা শুরু করতে যাচ্ছি। তো ক্লাসগুলা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে খারাপ কাজে, সীমা লঙ্ঘনের কাজে, অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করো না। তো এইটা জ্ঞান শেয়ারের ক্ষেত্রে হতে পারে, মানুষের উপকারের মাধ্যমে হতে পারে, মানুষের কল্যাণ করার মাধ্যমে হতে পারে। তো মানুষ তার স্বপ্নের চূড়ায় পৌঁছতে পারে জ্ঞান অর্জনের মাধ্যমে, এবং এই জ্ঞানকে রিয়েল লাইফে কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা তাকওয়া লার্নিং এর ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে আমরা আমাদের যে নলেজ আল্লাহ তাআলা দিয়েছেন সেটা শেয়ার করার চেষ্টা করব, পাশাপাশি আপনাদের থেকেও আমরা শেখার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আর্থিং সিস্টেম ফান্ডামেন্টালস। আজকের আলোচনায় আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং ইন্টারন্যাশনাল কোড NFPA 70, এই দুটো কোডের আলোকে আর্থিং সিস্টেমের উপরে আলোচনা করব। আলোচনা আজকে খুব বেশি লম্বা হবে না, হয়তো বা আধা ঘন্টা বা 40 মিনিট হবে। কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, প্রতি মাসে 3টা মিনিমাম আমরা একাধিক মানে ফ্রি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, 2টা 3টা বা তারও বেশি। তো ক্লাসের আলোচনাগুলো আমরা এই যে এখানে তাকওয়া লার্নিং BD.com দেখতেছেন, আমাদের এই ওয়েবসাইটে আমরা আমাদের ক্লাসের আলোচনাটা আপলোড করে দেব। পাশাপাশি আজকের ক্লাসের যে নোটটা এটাও আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব, যেন আপনারা যখন তখন ঢুকে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার ব্যাপারে একটু ছোট্ট করে পরিচয় দিই। আমি শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, BSc ইঞ্জিনিয়ারিং করেছি। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি রাজশাহী পলিটেকনিক থেকে। ইলেকট্রিক্যাল কনসালট্যান্ট হিসেবে আছি তাকওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনে, এটি আমার প্রতিষ্ঠান। পাশাপাশি ইলেকট্রিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি তাকওয়া লার্নিংয়ে। ইলেকট্রিক্যাল প্ল্যানিং, ড্রয়িং এবং ডিজাইনে আমার কাজের অভিজ্ঞতা 15 বছর চলতেছে। এই ছোট্ট আমার পরিচয়। তবে আমি আমার মেইন পরিচয়টা এভাবে দিতে পছন্দ করি যে আমি একজন লার্নার, আমি সবার কাছ থেকে শিখতে পছন্দ করি। সুতরাং আপনাদের যার যার কাছে যে গুরুত্বপূর্ণ নলেজ আছে আপনারাও আমাদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে আর্থিং সিস্টেমের নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আর্থিং সিস্টেমে এই মুহূর্তে আলোচনার প্রথমে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ আর্থিং সিস্টেম, যে আর্থিং সিস্টেমের অবিচ্ছেদ্য কি কি অংশ আছে এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব।
ইন্টিগ্রাল পার্ট অফ আর্থিং সিস্টেম, বিএনবিসিতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বেশ কিছু আলোচনা বলা আছে। তার মধ্যে হচ্ছে যে আর্থিং সিস্টেম সম্পর্কে আমাদের জানার জন্য যে ফান্ডামেন্টালস গুলা জানতে হবে, এবং যেগুলোর মধ্যে আমরা একটু কনফিউশন তৈরি করে ফেলি বা প্যাচ লেগে যায় আমাদের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে আর্থ ইলেকট্রোড, 2 নাম্বার হচ্ছে আর্থিং লিড ওয়্যার, 3 নাম্বার হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। তিনটাই আর্থিং এর তার, কিন্তু মানে ব্যবহারের ভিন্নতা বা ওর কানেকশন বা সংযোগের ভিন্নতার কারণে এটা পরিবর্তন হয়ে যায়, নামটা পরিবর্তন হয়ে যায়। আমরা প্রত্যেকটারই সংজ্ঞাগুলা দেখার চেষ্টা করব। প্রথমে আর্থ ইলেকট্রোড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এ কন্ডাক্টর বারিড ইন দ্য আর্থ, যে একটা কন্ডাক্টর, আর্থিং এর একটা কন্ডাক্টর যেটা সরাসরি মাটির নিচে গেড়ে দেওয়া হয়। মাটির নিচে কি করা হয়, ওটাকে গেড়ে দেওয়া হয়, পুঁতে দেওয়া হয়, ওইটাকে আমরা বলতেছি আর্থ ইলেকট্রোড। যেমন এটা হচ্ছে আর্থ ইলেকট্রোড, এই যে এই লম্বা মোটা যে কপারের দণ্ড বা রডটা দেখতেছেন, এই কপারের রডটাকে আমরা বলি আর্থিং ইলেকট্রোড। আমরা আরো ডিটেলস আসবো, প্রথমে ইন্ট্রোডিউসিং করতেছি। এখানে এটা নেট কালেক্টেড ছবি, এই যে এই রডটা হচ্ছে আর্থ ইলেকট্রোড, এবং এর সাথে যে জোড়া দিয়ে তারটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আর্থিং লিড ওয়্যার। তো আর্থ ইলেকট্রোডের সাইজ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে, এবং এনএফপিএ 70 এবং এনএফপিএ 780, এই দুটো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোড। এই দুটো কোডেও বলা আছে যে এই যে আর্থ ইলেকট্রোডটা আমরা নিচ্ছি, তো এই ইলেকট্রোডটা কতটুকু লম্বা হবে। তো আর্থিং ইলেকট্রোড লম্বায় হবে 10 ফিট, অর্থাৎ 3.33 মিটার। এটাকে ফিটে কনভার্ট করলে 10 ফিট হয়। এর ডায়ামিটার কতটুকু হবে? ডায়ামিটার বলতে এটা কতটুকু মোটা হবে, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তকে আমরা যদি মেজার করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডায়ামিটার। এর ডায়ামিটারটা হবে 12.7 mm। এটা এনএফপিএ 780-তে আছে এবং এনএফপিএ 70-তেও আছে। এনএফপিএ 70 হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানিং ড্রয়িং ডিজাইনের একটা ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোড। আর বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে 12.5 mm ডায়ামিটার হবে, অর্থাৎ এই যে এটা কতটুকু মোটা হবে এটার পরিমাণটা বলা আছে 12.5 mm। তবে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে 12.7 mm ব্যবহার করে থাকি ইন্ডাস্ট্রিতে, যেখানে ইন্ডাস্ট্রিতে অডিট হয়, যেমন অ্যাকর্ডের অডিট, এখন তো নাম পরিবর্তন হয়ে আরএসসি হয়েছে। তো অ্যাকর্ড আরএসসির যে অডিট গুলো হয় ওইখানে আমরা বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা কমনলি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে 12.7 mm। তবে যদি আমরা 12.5 mm ডায়ামিটার ব্যবহার করি কোনো অসুবিধা নেই। এখন এটা রেফারেন্সটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের 1.3.32.7.a তে বলা আছে। আর 12.7 mm যে ডায়ামিটার, এটা এনএফপিএ 780-তে আছে, আবার হচ্ছে এনএফপিএ 70-তে আছে। এবং এনএফপিএ সিরিজে এর লেন্থটা বলা আছে 8 ফিট, 8 ফিট লম্বা হবে। সুতরাং আমরা যদি কেউ চাই যে একটু কস্টিং কমাতে, তাহলে 10 ফিটের পরিবর্তে এটা 8 ফিটও ব্যবহার করতে পারবে। তো আর্থ ইলেকট্রোড আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। তাহলে আর্থ ইলেকট্রোড আমরা জানলাম, যেটা মাটির সব নিচে থাকবে, গভীরে থাকবে, সেইটাকে বলা হচ্ছে আর্থ ইলেকট্রোড। তো আজকের আলোচনাটা মূলত ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি, অডিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিভাবে একটা ইলেকট্রিক্যাল প্ল্যানিং ড্রয়িং ডিজাইন করতে পারি এবং অডিট থেকে একটা ডিজাইনকে ফার্স্ট সাবমিশনে অ্যাপ্রুভাল করতে পারি বা অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারি, ওই রিলেটেড আলোচনাগুলো আজকের ক্লাসে আমরা কিছুটা হলেও আলোচনা করার চেষ্টা করব, এবং ধারাবাহিকভাবে আমাদের ফ্রি ক্লাসগুলো ইনশাআল্লাহ চলতে থাকবে আপনাদের থেকে উৎসাহ পেলে। এবার হচ্ছে আর্থিং লিড ওয়্যার। আর্থিং লিড ওয়্যার হচ্ছে যে the connective strip or wire that connects an electrical installation or a appliance to the earth electrode, অর্থাৎ এই যে এটা আর্থ ইলেকট্রোড, আর্থ ইলেকট্রোডের সাথে জোড়া দিয়ে যে তারটা নিয়ে যাওয়া হয়
ওইটাকে বলা হচ্ছে লিড ওয়্যার। আমরা একটা আর্থিং এর একটা ড্রয়িং আঁকি, ধরে নেন এটা একটা আর্থিং, মাটির নিচে আমরা গর্ত করছি, করে এটা মাটির অনেক গভীরে নিয়ে গেছি। এখন ইলেকট্রোড হলো এইটা, আপনি 100 ফিট গভীরে নিয়ে গেছেন, এটা ধরে নেন ইলেকট্রোডটা, যেটা 10 ফিট লম্বা হবে বললাম। এই যে এখানে আমরা যেটা বললাম যে 10 ফিট বা 8 ফিট লম্বা হবে, এটা আপনি মাটি গর্ত করে, যেটাকে আমরা বোরিং করা বলি, 100 ফিট বা 120 ফিট গভীরে নিয়ে গেছেন। এখন এই 120 ফিট গভীরে যে নিছেন, এখন এটার সাথে তো একটা তার কন্টিনিউয়াস নিয়ে আসতে হবে। আর ইলেকট্রোডের সাইজটা যেহেতু ফিক্সড, 12.7 mm ডায়ামিটার অথবা 12.5 mm। এখন উপরে বাকিটা কন্টিনিউয়াস কিভাবে নিয়ে আসবেন, তখন আমরা কি করি, আরেকটা তার এর সাথে জোড়া দিই, যেটাকে বলি আমরা বন্ডিং করতেছি, হ্যাঁ, বা এটার সাথে আমরা কানেক্ট করতেছি, হ্যাঁ। তো এই কানেক্টর দিয়ে যখন আমরা এটাকে কানেক্ট করে একটা তার কন্টিনিউয়াস একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত নিয়ে আসতেছি, এই তারটাকে বলা হচ্ছে লিড ওয়্যার। তাহলে এই যে এটা হচ্ছে লিড ওয়্যার, এটা হচ্ছে লিড ওয়্যার। লিড ওয়্যারের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে আলোচনা আছে যে আপনি মিনিমাম লিড ওয়্যার হচ্ছে 4 mm স্কোয়ারের ইউজ করতে পারেন। আর পার আর্থিং এ ওই ক্ষেত্রে আপনি কি করবেন, দুইটা করে একসাথে নিয়ে যাবেন, যদি কোনো কারণে একটা ফল্ট করে তাহলে আরেকটা যাবে। তবে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসে যেটা করি যে একটাই নিয়ে যাই, তবে এটা 4 mm এর আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি না, এটা বাসা বাড়ির জন্য করতে পারেন। হ্যাঁ, যে ফর ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস উই হ্যাভ টু ক্যালকুলেট অ্যাকচুয়াল সাইজ অ্যাজ পার লোড কন্ডিশন। লিড কেবলের মানে ক্যালকুলেশনের উপরে আমাদের আলাদা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, ওইটা লম্বা সময় সাপেক্ষ। তো অন্য কোনো একদিন আমরা আর্থিং সিস্টেমে, আজকে যেহেতু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং এনএফপিএ 70 এবং 780-র আলোকে আলোচনা করতেছি, অন্য আরেকদিন আমরা যখন আর্থিং সিস্টেম নিয়ে আলোচনা করব, তখন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, আইইসি এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো লিড সম্পর্কে আমরা জানলাম, লিড কন্ডাক্টর। এখন হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইসিসি। ইসিসি ইসিসি হচ্ছে যে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর ফর লিঙ্কিং আর্থিং বাসবার এট দি সাবস্টেশন টু এলটি প্যানেল অর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, ইটিসি, আরো অন্যান্য হতে পারে। অর্থাৎ মাটির নিচ থেকে আমরা যখন একটা আর্থিং করলাম, ওর সাথে লিড ওয়্যারটা কানেকশন নিয়ে আসলাম, নিয়ে এসে কি করলাম, এই লিড ওয়্যারটাকে আমরা, এই যে লিড ওয়্যারটাকে বাসবারে লাগালাম। যখন লিড ওয়্যারটা বাসবারে লাগালাম, তখন এটা কি হয়ে গেল, আর্থিং বাসবার। তখন এই বাসবারের নামটা হয়ে যাবে কি, আর্থিং বাসবার। এখন এই আর্থিং বাসবার থেকে আমরা এই যে বায়ো গ্রিন কালার বা গ্রিন কালারের যে কেবল নিয়ে বিভিন্ন মেটালিক বডিতে আমরা যখন দিই, তখন সেটাকে আমরা বলতেছি আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, সংক্ষেপে আমরা বলি ইসিসি। আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের সাইজ আমরা আলোচনা করব ক্লাসের, আজকের আলোচনাতে আছে, তবে এই স্লাইডে নাই, আমরা পরবর্তী স্লাইডগুলোতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি, মানে আমরা এমন ভাবে আলোচনা করার চেষ্টা করব যেন আপনার মনে হয় যে আপনি এখন ফিল্ডে আছেন, ফিল্ড ভিজিটে আছেন, রিয়াল অবস্থাটা দেখতেছেন। তো ধরে নেন আমরা একটা ইন্ডাস্ট্রি ভিজিটে গেলাম, যে দেখলাম যে এরকম একটা সিভিল কনস্ট্রাকশন করা আছে। তো এইটাকে আমরা বলি আর্থ ইন্সপেকশন পিট, অথবা সংক্ষেপে বলি আর্থ পিট। এই আর্থ পিটেরও কিছু নির্দিষ্ট সাইজ আছে। এই সাইজটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে যে আর্থিং পিটের, এই যে পিটের এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা কতটুকু হবে এটা বলা আছে। পাশাপাশি এই যে ব্রিকের ওয়াল হবে 9.84 ইঞ্চি, অর্থাৎ 250 mm। আরসিসি স্ল্যাব কভার, এর উপর একটা ঢাকনা দেওয়া থাকে, ওই ঢাকনাটা হবে 150 mm, ইঞ্চিতে কনভার্ট করলে 5.9 ইঞ্চি। আর পিটের সাইজটা হবে 600 mm বাই 600 mm বাই 600 mm, অর্থাৎ এইদিকে 600 mm, এদিকেও 600 mm, আর এই যে গভীরতা, ডেপথ, এটা হবে 600 mm। এটাকে ফিটে কনভার্ট করলে 2 ফিট হয়।
তবে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসে যখন আমরা কাজ করি, তখন অনেক ক্ষেত্রে আমরা আসলে এক একটা আর্থিং পিট 2 ফিটের করার মতো অনেক সময় জায়গা পাই না। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এর সাইজটা আমরা প্রয়োজন মতো আমাদের যতটুকু জায়গা পাওয়া যায় ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ছোট সাইজেরও নিতে পারি। হুম, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যখন আর্থিং রেজিস্ট্যান্সের ভ্যালু তার নির্দিষ্ট মানের চাইতে কমে যাবে, তখন যেন আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি, এর মধ্যে পানি দিতে পারি, লবণ পানি দিতে পারি, অথবা আরো বিভিন্ন ওয়েতে এর রেজিস্ট্যান্সের মানটাকে কমাই নিয়ে আসতে পারি। তো এখন যদি এইটা পুরোটা বন্ধ থাকে, আপনি তো কিভাবে পানি দিবেন? পানিটা তো বিভিন্ন দিকে চলে যাবে। তো এইটাকে প্রপারলি মেনটেন করার জন্য তখন আমরা আর্থ ইন্সপেকশন পিট ব্যবহার করি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো আর্থ ইন্সপেকশন পিটের সাইজ ইঞ্জিনিয়ারিং কোড অনুযায়ী আমরা পেলাম, এবং এর রেফারেন্সটা হচ্ছে এত, আর পেজ নাম্বার হচ্ছে 44601 বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের। এবার আমরা আসি আর্থ পিট, আর্থ লিড ওয়্যার, আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর আর আর্থ ইলেকট্রোড, এগুলার একটা ব্যাখ্যা, রিয়ালি ধরে নেন ফিল্ডে আমরা একটা ব্যাখ্যা দেখার চেষ্টা করব। এখন ধরে নেন প্রথমে আমরা একটা বাইরে গেলাম, ফ্যাক্টরির বাইরে, সাব স্টেশন রুমের বাইরে আসলাম, বাইরে এসে এরকম একটা আর্থিং পিট দেখতে পেলাম। এই পিটে কিভাবে কাজ করা আছে? পিটটা ধরে নেন 120 ফিট গভীর করা হয়েছে, সাপোজ ধরে নিলাম। এখন 120 ফিট যদি গভীর করা হয়, ওই যে আর্থ ইলেকট্রোড আমরা ক্লাসের শুরুতে বললাম যে এটা আর্থ ইলেকট্রোডটা কি হবে, 10 ফিট লম্বা হবে, 10 ফিট লম্বা হবে, আর 12.7 mm ডায়ামিটার হবে। এখন আপনি যদি এটা 10 ফিট নেন, তাহলে 120 ফিট যদি হয়, তাহলে এটা মাটির 110 ফিট গভীরে আছে। তো এর সাথে আরেকটা তারকে কানেক্ট করে আমরা উপরে যেটা নিয়ে আসতেছি সেটাকে কি বলতেছিলাম, লিড ওয়্যার। এই লিড ওয়্যারটা হচ্ছে এটা, অর্থাৎ ইলেকট্রোডটা এর সাথে জোড়া লাগায় মাটির গভীরে নেওয়া আছে। তো এই লিড ওয়্যারটা কি হচ্ছে, ধরে নেন এই লিড ওয়্যারটা এই যে ওয়াল ফুটা করে আমরা কোথায় নিয়ে আসলাম, এই আর্থিং বাসবারে নিয়ে আসলাম। মানে আমরা এতক্ষণ যে আর্থিং ইলেকট্রোড, আর্থ লিড ওয়্যার এবং ইসিসি কন্ডাক্টর এই তিনটা বললাম, ওই তিনটা রিয়ালি একটু ছবির মাধ্যমে আমরা রিয়ালি ফিল্ড ভিজিট করার চেষ্টা করতেছি। তো এই লিড ওয়্যারটা কার সাথে কানেক্টেড আছে? আর্থ ইলেকট্রোডের সাথে কানেক্টেড আছে। আর্থ ইলেকট্রোডের সাথে লিড ওয়্যার যে কোথায় লাগতেছে, কোনো একটা বাস বারে কানেক্টেড হচ্ছে, তখন সেই বাস বারটার নাম হচ্ছে আর্থিং বাসবার। আর আর্থ ইন্সপেকশন পিটের সাইজ তো একটু আগে আমরা বললাম। এখন এইখান থেকে দেখেন এই যে সবুজ সবুজ তার, আমরা ধরে নিলাম এই সবুজ তারটা এসে কি হয়েছে, ট্রান্সফরমারের এই যে বডিতে এসে লাগছে। তো আমরা যখন ইনসুলেটেড কেবল দিয়ে আমরা যখন কোনো ইকুইপমেন্টের বডিতে যে তারটা লাগাচ্ছি, সেইটাকে বলতেছি ইসিসি, অর্থাৎ আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। আর মাটির নিচ থেকে ইলেকট্রোডের সাথে জোড়া দিয়ে যে তারটা নিয়ে আসতেছি, সেই তারটাকে বলতেছি লিড ওয়্যার। এবং মাটির গভীরের যে 12.7 mm ডায়ামিটারের 10 ফিট একটু বেশি মোটা, ওইটাকে বলতেছি লিড ওয়্যার। এখন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং ডিজাইনে আমরা যেটা করি যে যখন সাব স্টেশনের ক্যাপাসিটি অনেক বড় হয়, তখন লিড ওয়্যারের সাইজ ক্যালকুলেশন করতে যেয়ে যখন দেখি যে ইলেকট্রোডের একই সাইজ লাগতেছে, তখন আমরা কি করি, পুরোটাকেই আর জোড়া লাগাই না, সব পুরোটাই আমরা কি করি 12.7 mm ডায়ামিটারের ইউজ করি। আমরা তখন মনে মনে ধরে নিই যে নিচের 10 ফিট হচ্ছে ইলেকট্রোড, বাকিটা হচ্ছে লিড ওয়্যার, কারণ ইন্ডাস্ট্রিতে নর্মালি ইলেকট্রোড এবং লিড ওয়্যারটা সেম ব্যবহার করা হয় অডিটের জন্য। কারণ আছে যে এক এক অডিটে এক এক রকম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে বলে। যদি আপনি অ্যাডিয়াবেটিক ইকুয়েশন এবং হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী আর্থিং সিস্টেম ডিজাইন করেন, তাহলে আপনার 50% কস্টিং কম লাগবে। আবার বিএনবিসি অনুযায়ী যদি করেন, আপনার 50% বেশি লাগবে। তো এখন আমরা প্রথমে কস্ট মিনিমাইজ করে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করি, কিন্তু যেই কাজটা করি ওইটা তার যেন কোনোদিন হাত দেওয়া না লাগে, মানে কাটাছেঁড়া করতে না হয়। আর যদি বিএনবিসি অনুযায়ী করি, তখন হয়তো আর্থিং পিটের কোয়ান্টিটি বাড়াতে হবে। আর্থিং পিটের কোয়ান্টিটি নিয়ে আমরা অন্য ক্লাসে একদিন আলোচনা করব, আজকের ক্লাসে আলোচনা নাই। তো এক্ষেত্রে আমরা কি করব, মনে মনে ধরে নিব নিচের 10 ফিট ইলেকট্রোড, উপরের গুলা হচ্ছে লিড ওয়্যার।
এবং এইরকম এটা একটা, এখানে একটা প্যানেল বোর্ড হতে পারে। এই প্যানেল বোর্ডে ধরে নেন এরকম একটা চিকন তার দিয়ে কি হচ্ছে, প্যানেল বোর্ডের একটা ডিস্ট্রিবিউশন বোর্ডে আমি বডিতে কানেক্ট করলাম। এটাও তখন হবে ইসিসি ওয়্যার, আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। তো এই তিনটা ছবিকে আমি একসাথে করার উদ্দেশ্যটা, যে আমি একটা ফিল্ডের ফ্লেভার দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে, যেন আমরা এটা আর কখনো সহজে ভুলে না যাই। আচ্ছা, এবার আসা যাক ফর সিস্টেম আর্থিং, অর্থাৎ ভ্যালু অফ আর্থ রেজিস্ট্যান্স, যে আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে এবং এটা ইঞ্জিনিয়ারিং কোডের কোথায় বলা আছে সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা সিস্টেম আর্থিং এর ক্ষেত্রে, অর্থাৎ সিস্টেম আর্থিং বলতে বোঝানো হয় ট্রান্সফরমার, জেনারেটর, তারপরে হচ্ছে বিভিন্ন মেটালিক বডি, মোটর, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সাথে সম্পৃক্ত যতগুলা মেটালিক বডি আছে, ওই সমস্ত বডিতে আমরা যে আর্থিং করি, ওই আর্থিংকে বলা হচ্ছে সিস্টেম আর্থিং। তো সিস্টেম আর্থিং এ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের এই যে এই রেফারেন্সে বলা হয়েছে যে সিস্টেম আর্থ রেজিস্ট্যান্সটা আমরা অ্যারাউন্ড 1 ওহম, 1 ওহমের মধ্যে রাখবো। তবে আমরা ইন্ডাস্ট্রিতে যেটা প্র্যাকটিস করি সবাই, সেটা হচ্ছে 1 ওহমের নিচে রাখার চেষ্টা করি। আর এলপিএস আর্থিং, আমাদের আর্থিং এর আরেকটা পার্ট হচ্ছে যে লাইটনিং প্রোটেকশন সিস্টেমের জন্য আমাদেরকে গ্রাউন্ডিং বা আর্থিং করতে হয়। লাইটনিং প্রোটেকশন সিস্টেমের ক্ষেত্রে আর্থিং এর জন্য আর্থিং রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে দুইটা। একটা হচ্ছে কমন বা জেনারেল ভ্যালু হচ্ছে এটা ম্যাক্সিমাম 10 ওহম হতে পারবে। আমরা যেটা প্র্যাকটিস করি যে বিলো 10 ওহম, আমরা কি প্র্যাকটিস করি ইন্ডাস্ট্রিতে, BELO, 10 ওহম, এইটা আমরা সবাই জানি। তবে যদি বিল্ডিং হাই রাইজ হয়, অর্থাৎ 10 তলার বেশি হয়, বিল্ডিং এর হাইট 10 তলার বেশি হয়, ওইটাকে আমরা হাই রাইজ বিল্ডিং বলতেছি, বিএনবিসি বলতেছে। তো হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে তখন আপনাকে আর্থিং রেজিস্ট্যান্সের ভ্যালু হতে হবে 2 ওহম। তো 2 ওহম আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালু আনতে গেলে আমাদেরকে তখন আর্থিং এর গভীরতা অনেক বেশি লাগবে। আমরা নর্মালি আর্থিং এর ক্ষেত্রে, মানে এলপিএস আর্থিং এর ক্ষেত্রে 20 ফিট থেকে 40 ফিট, 30 ফিট, 50 ফিটের মধ্যে আমাদের আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাই। বিভিন্ন এলাকার মাটির গুণাগুণের উপরে এই রেজাল্টটা মানে করে। নর্মালি কমনলি আমরা 20 ফিট, 30 ফিট ব্যবহার করি। যদি ভালো রেজাল্ট না পাই তখন আর এর গভীরতা বাড়ায় এটাকে 10 ওহমের মধ্যে এই রেজিস্ট্যান্সের মানটা নিয়ে আসার চেষ্টা করি। আর সিস্টেম আর্থিং হইলে এটা 1 ওহমের মধ্যে রাখার চেষ্টা করি, কিন্তু আমরা চেষ্টা করি 1 ওহমের নিচে। যেমন এই যে এটা হচ্ছে একটা সিস্টেম আর্থিং, এটা আর্থিং পিট। এই আর্থিং পিটের দেখেন আর্থিং রেজিস্ট্যান্সের মান হচ্ছে 0.56, 0.56। একদিন আর্থিং টেস্টিং এর উপরে একটা আমরা ফ্রি ক্লাস নেব, যে কিভাবে আমরা ফিল্ডে আর্থিং করি, কি কি প্রসিডিউর মেনটেন করি, কিভাবে রিপোর্ট বানাই, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বিষয়। তাহলে লাইটনিং প্রোটেকশন সিস্টেমের ক্ষেত্রে আমরা দুটো আর্থিং রেজিস্ট্যান্সের ভ্যালু পেলাম, একটা হচ্ছে বিলো 10 আর একটা হচ্ছে 2 ওহম। 2 ওহমটা হচ্ছে হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে। আর্থ পিট টু আর্থ পিট ডিস্টেন্স, আমরা এতক্ষণ যে আর্থ পিটের ছবিগুলা দেখলাম, এইগুলাকে আমরা কি বলতেছি, আর্থ পিট বলতেছি। আচ্ছা, এলপিএস এর বোরিং, আলামিন ভাই বলছেন এলপিএস এর বোরিং কতটুকু করতে হবে। বোরিং কতটুকু করতে হবে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার রেজাল্ট, আর্থিং এর রেজাল্টটা 1 ওহমের মধ্যে রাখতে হবে সিস্টেম আর্থিং এ। এখন আপনার আর্থিং এর রেজিস্ট্যান্স 1 ওহমে আনতে যে যত ফিট গভীরে যেতে হয়, আমাদের দেশের প্রেক্ষাপটে নর্মালি 120 ফিট, 100 ফিট থেকে 120 বা 150 ফিটের মধ্যে নর্মালি চলে আসে। যদি না আসে তখন আপনাকে দুইটা আর্থিং মিলে এটাকে কমন করে একটা করতে হবে, অর্থাৎ যে কোনো ওয়েতে 1 ওহমের নিচে আনতে হবে। ঠিক একই প্রসিডিউর হচ্ছে 10 ওহম আনার জন্য যতটুকু গভীরে যেতে হয়, অথবা 2 ওহম রেজিস্ট্যান্স আনার জন্য বা তার কম মান নিয়ে আসার জন্য যতটুকু মাটির গভীরে যেতে হবে। এবার আর্থ পিট টু আর্থ পিটের ডিস্টেন্স, আমরা অনেক সময় আমাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া আর্থ পিট টু আর্থ পিট, আমার তো জায়গা নাই, আমাকে কতটুকু ডিস্টেন্সে নিতে হবে, কতটুকু ডিস্টেন্সে নিতে হবে, এটা আমাদের একটা প্রশ্ন থাকে। তো অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020 বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আমরা যদি একেবারে জায়গা না পাই তাহলে
আর্থ পিট টু আর্থ পিট ডিস্টেন্স শ্যাল নট বি লেস দেন 1.8 মিটার, অর্থাৎ 1.8 মিটারকে ফিটে কনভার্ট করলে যা হয় 5 ফিট মতো হইতে পারে আনুমানিক, বা 5.5 ফিট। এইটার নিচে আমরা নর্মালি নিব না। তো একটা আর্থিং পিট থেকে আরেকটা আর্থিং পিটের ডিস্টেন্সটা হবে এরকম। রেফারেন্স হচ্ছে 1.3.32.7 এর ই। আচ্ছা, অ্যাকর্ডিং টু এনএফপিএ 70, এনএফপিএ 70 অনুযায়ী আর্থ পিট টু আর্থ পিটের ডিস্টেন্সটা হবে 1.83 মিটার, মানে অ্যাভারেজে প্রায় সেম, কাছাকাছি 1.8 অথবা 1.83 মিটার। এনএফপিএ রেফারেন্সটা হচ্ছে 250-এর 74 আর্টিকেলে এইটা বলা আছে। ওই আর্টিকেলটা পড়লে আপনারা এই করতে পারবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে এনএফপিএ 70 আপলোড করা আছে। যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা ওইখানে জয়েন করতে পারেন। ওইখানে আরো অনেক উপকারী হেল্পফুল তথ্যগুলো আপলোড করা আছে। তা আমরা আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে এই জন্য জয়েন হতে বলি যে টেলিগ্রাম গ্রুপে কোনো ডকুমেন্টস আপলোড করলে এটা লাইফ টাইম থেকে যায়, কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার 20 দিন বা 1 মাস পরে ওইটা আর ডাউনলোড হয় না, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই জন্য আমরা টেলিগ্রাম গ্রুপে এই ডকুমেন্টস গুলো আপলোড করে থাকি, যে যার যখন প্রয়োজন সে তার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো ডাউনলোড করে নিতে পারে। এবার আমরা আর্থিং কেবল সিলেকশন করা শিখবো। তো আর্থিং কেবল সিলেকশনের জন্য আর্থিং কেবল আমরা প্রথমে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী করব। তো আর্থিং কেবল বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী করলে আমাদের যেটা করতে হবে যে ফেজ কেবলের সাপেক্ষে ফেজ কেবলের সাপেক্ষে ফেজ কেবলের সাপেক্ষে এই যে ফেজ কেবল, এগুলা ফেজ কেবলের সাপেক্ষে আর্থিং কেবল নির্বাচন করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? একজন মেসেজ দিছে যে সাউন্ড শুনতে পাচ্ছে না, একটু আমাকে জানাবেন প্লিজ। আমরা এখন কোনো প্রশ্ন নিব না, একটু মেসেজ দিবেন, আমরা ক্লাস শেষে আলোচনা প্রশ্ন উত্তর করব। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাইয়া আপনি আপনার একটু সাউন্ডটা চেক করবেন প্লিজ। তো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আর্থিং কেবল যখন আমরা সিলেক্ট করতে যাব তখন আমাদেরকে কি করতে হবে? ফেজ কেবলের সাপেক্ষে বা ফেজ কেবলকে রেফারেন্স ধরে, এই ফেজ কেবলকে রেফারেন্স ধরে কি করতে হবে? আর্থিং কেবল সিলেক্ট করতে হবে। তাহলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী যদি আমরা আর্থিং কেবল সিলেক্ট করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ফেজ কেবলের সাপেক্ষে আমাদেরকে আর্থিং কেবল সিলেক্ট করতে হবে। তো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের টেবিল হচ্ছে 8.1.2, মানে 1.26, পেজ নাম্বার হচ্ছে 4598। এইখানে 3টা কন্ডিশন বলা আছে, 1, 2, 3। আর এই যে এইখানে এই অংশটুকু হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2006 থেকে কোড করা হয়েছে। এইখানে আমরা ডিটেলস ব্যাখ্যা করব। প্রথমে একটু সংক্ষেপে বলি যে আমি এটাকে সামারি করে একটু সংক্ষেপে করে দিয়েছি যেন আপনাদের বোঝার ক্ষেত্রে একটু সুবিধা হয়। যে কোনো কেবল যদি 16 RM এর নিচে হয়, মানে সহজ বাংলায় যদি বোঝার জন্য আমরা চেষ্টা করি, তাহলে সেটা হচ্ছে যদি ফেজ কেবল, মানে যেহেতু আমরা ফেজ কেবলকে রেফারেন্স ধরে আর্থিং কেবল নির্বাচন করব, তো ফেজ কেবল যদি 16 RM থেকে তার নিচে হয় তাহলে সেম অ্যাজ ক্রস সেকশন এরিয়া অফ ফেজ কন্ডাক্টর, অর্থাৎ ফেজ কন্ডাক্টর যা হবে আর্থিং কন্ডাক্টরের সাইজও তাই হবে। অর্থাৎ ধরে নেন 16 mm² কেবল, তাহলে আর্থিং কেবল কত হবে? 16। 10 RM এর কেবল, তাহলে আর্থিং কত হবে? 10। ধরে নেন 6 RM এর কেবল, তাহলে আর্থিং কত হবে? 6। 2.5 RM এর কেবল, তাহলে আর্থিং কত হবে? 2.5 RM। তারপরে হচ্ছে 1.5 RM, আর্থিং হবে 1.5 RM। এটার মানে হচ্ছে যে 16 RM পর্যন্ত ফেজ কেবল এবং আর্থিং কেবল একই সাইজ হবে। কিন্তু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 পাবলিশ হওয়ার আগে আমরা ইন্ডাস্ট্রিতে সবাই কমনলি যেটা প্র্যাকটিস করতাম এবং এখনো করে আসতেছি সেটা হইলো যে আমরা 16 RM এর নিচে হইলে ফেজ কেবল আর্থিং কেবল সমান হবে, ঠিক আছে, কিন্তু যদি মানে আর্থিং কেবল 4 RM এর নিচে ব্যবহার করা যাবে না। অর্থাৎ ওই ক্ষেত্রে যদি 1.5 RM এর হয়
তাও আর্থিং হবে 4, 2.5 হলেও আর্থিং হবে 4। এখন আমরা এটা উল্লেখ করছি কেন? অনেক সময় ইন্ডাস্ট্রিতে আমরা যেহেতু আর্থিং নিয়ে আলোচনা করি, তখন যেটা হয় যে বায়ারদের রিকোয়ারমেন্ট থাকে যে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে যেহেতু মিনিমাম 4 RM বলা আছে, আপনারা 4 RM ব্যবহার করবেন। তবে বর্তমানে আপনি যদি মানে ফেজ কেবলের সমান ব্যবহার করেন কোনো অসুবিধা নাই। তা আমরা সবসময় একটু সেফটিতে থাকতে চাই, সেফ জোনে, যে যদি কোনো অডিটর বা বায়ারদের অডিট হয়, তারা বলে বসে, তাহলে আমার তো কেবল চেঞ্জ করাটা অনেক কঠিন কাজ। এই জন্য আমরা ইন্ডাস্ট্রিতে এখনো প্র্যাকটিস করি 4 RM। কিন্তু কেউ যদি 1.5 RM এর জায়গায় 1.5 RM আর্থিং ইউজ করে, তারটা ভুল না। এখন ওই ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে তখন আমাদেরকে বায়ারদের সাথে অথবা ওই অডিট অর্গানাইজেশনের অডিটরদের সাথে একটু মিটিং এ বসতে হয় যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোডে এটা আপডেট হয়েছে লাস্ট, এই জন্য আমরা এটা করেছি। তখন তারা এটা আবার মানে অ্যাকসেপ্ট করবে, কিন্তু একটু ঝামেলা পোহাতে হয়। এই জন্য আমরা কমনলি ইন্ডাস্ট্রিতে সবাই জানে যে 4 RM এর নিচে কোনো আর্থিং তার ব্যবহার আমরা করব না বা করি না। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন 16 RM অর গ্রেটার বাট লেস দেন 35 অথবা 35 পর্যন্ত, অর্থাৎ যদি সহজ বাংলায় বলি যে 16 থেকে 35 RM এর মধ্যে আর্থিং কেবল 16 mm স্কোয়ার ফিক্সড। মানে সোজা একবারে সংক্ষেপে যদি বলি, অর্থাৎ যদি 16 RM এর তার হয়, তাহলে আর্থিং 16। যদি 25 RM এর তার হয়, তাও আর্থিং 16। 35 হইলেও আর্থিং 16। 35 একটু বেশি লাগে, কিন্তু আমরা 16 ব্যবহার করি। আচ্ছা, এবার 35 অর গ্রেটার, যদি 35 অর গ্রেটার হয়, তাহলে হাফ অফ দি ক্রস সেকশন এরিয়া অফ ফেজ কন্ডাক্টর, অর্থাৎ ফেজ কন্ডাক্টরের অর্ধেক 35-এর উপরে হলেই। এই হচ্ছে তিনটা রুলস। আর তিনটার মধ্যে আগের একটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2006-এর রুলসটা হচ্ছে 4 mm স্কোয়ার। সব মিলিয়ে আমরা 4টা নিয়ম শিখলাম। এবার আসেন আমরা একটা ছোট্ট করে আবার ওইটা একটু এক্সাম্পল দেখি বা আবার একটু প্র্যাকটিস করি। ওই যে সহজ যে বিষয়টা বলছিলাম, যে এক কথায় যদি এটাকে আরো সামারি করে বলি, যে 16 RM থেকে তার নিচে যদি তার হয়, তাহলে ফেজ কেবল আর্থিং কেবল একই হবে। যেমন 10 RM এর ফেজ তার, 10 RM এর আর্থিং তার। 6 RM এর ফেজ তার, 6 RM এর আর্থিং তার। 2.5 RM এর ফেজ তার, 4 RM এর আর্থিং তার, অথবা 2.5 RM এর আর্থিং তার ব্যবহার করতে পারেন। ক্লাসের আলোচনাটার ভিডিও দেখার জন্য আপনারা এই যে taqwalearningbd.com ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন, এবং এটার হ্যান্ড নোটটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর 16 থেকে 35 সোজা ভাষায় যদি বলি বুঝার জন্য, যে 16 থেকে 35, 16 থেকে 35, 16 থেকে যদি 35 হয়, তাহলে 16 RM ফিক্সড। আমরা একটু দেখি, 25 RM হলে আর্থিং 16, 35 হলে আর্থিং 16, 16 হইলেও 16। কারণ 16 আর 35-এর মাঝে আর্থিং এর কেবলের স্টেজ হচ্ছে 16 mm স্কোয়ার, 25 mm স্কোয়ার, তারপরে হচ্ছে 35 mm স্কোয়ার। তো এইভাবে আমরা আর্থিং কেবলগুলা নির্বাচন করতে পারি। এবার আমরা আসি 35 অর গ্রেটার, তাহলে হাফ, হাফ অফ দি ফেজ কন্ডাক্টর, হাফ অফ দি ফেজ কন্ডাক্টর। যেমন 185 RM এর যদি ফেজ কেবল হয়,
তাহলে আর্থিং তার কত হবে? তার অর্ধেক হলে 95 RMS হবে। যদি 95 RMS তার হয় তো এটার ভাঙা মান 95-এর হয়তো 48 বা সামথিং হবে, 48.5 বা এরকম। তো এইটার তো আমরা করতে পারবো না, তখন আমরা এটা রাউন্ড ফিগার নেব, নেক্সট হায়ার সাইজ 50 RM। 120 RMS যদি তার হয় তাহলে নর্মালি লাগতো 60 RM, কিন্তু বাজারে 60 mm² পাওয়া যায় না। 50 RM এর পরে হচ্ছে 70 RMS তার পাওয়া যায়। এই জন্য আমরা তার নেক্সট হায়ার সাইজটা 70 mm² কন্ডাক্টর নিয়েছি। এই ছিল আমাদের কেবলের সিলেকশন, যে আমরা কিভাবে একটা ফেজ কেবলের সাপেক্ষে আর্থিং কেবল নির্বাচন করতে পারি। এবার আসি যে ট্রান্সফরমার আর্থিং। ট্রান্সফরমার আর্থিং এর জন্য আমরা কি করব? যে ট্রান্সফরমারে তো আর্থিং দিব, বুঝলাম যে ফেজ কেবলের সাপেক্ষে আমরা আর্থিং করে দিব, কিন্তু ট্রান্সফরমারের বডিতে কয়টা লাগবে, নিউট্রালে কয়টা আর্থিং করতে হবে, এরপরে এর আর্থিং পিটের কোয়ান্টিটি কিভাবে ক্যালকুলেশন করব, হ্যাঁ, ট্রান্সফরমারের সাইজ বাড়লে আর্থিং পিটের কোয়ান্টিটি কিভাবে বাড়তে থাকবে, এই রিলেটেড। তবে আমরা আজকে দেখব যে শুধু ট্রান্সফরমারের জন্য জেনারেলি কয় সেট আর্থিং করতে হয় সেটা আজকে জানার চেষ্টা করব। তো ওয়ান সেট আর্থিং নিডেড ফ্রম সেপারেট আর্থ ফিট ফর ট্রান্সফরমার নিউট্রাল আর্থিং, অর্থাৎ ট্রান্সফরমারের নিউট্রালকে আর্থিং করার জন্য একটা আলাদা আর্থপিট লাগবে। আর্থপিট বলতে যে সিভিল কনস্ট্রাকশনের এরকম একটা চারকোনা সিভিল কনস্ট্রাকশন যেটা দেখালাম কনক্রিটের, ওই আর্থপিট মিনিমাম একটা আপনাকে নিউট্রালের জন্য ব্যবহার করতে হবে। আর ট্রান্সফরমারের বডির জন্য আপনাকে মিনিমাম ওয়ান আর্থিং নিডেড, মানে একটা আর্থপিট এরকম আলাদা আর্থপিট লাগবে। অর্থাৎ ট্রান্সফরমারের জন্য দুইটা আর্থিং লাগবে। একটা হচ্ছে নিউট্রালের নিউট্রালের জন্য একটা, বডির জন্য এক সেট, অর্থাৎ টোটাল হচ্ছে দুই সেট। নেক্সট কোন ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব যে ট্রান্সফরমারের ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে আর্থিং এর কোয়ান্টিটি কিভাবে বাড়তে থাকে সেইটা নিয়ে। যেহেতু এটা অনেক লম্বা আলোচনা, 1 ঘন্টা মতো লাগবে, আজকের ক্লাসে আমরা শুধু ট্রান্সফরমারের বডির জন্য কয়টা লাগবে সেটা আলোচনা করলাম। এবার আসেন জেনারেটরের জন্য কি করতে হবে। জেনারেটরের আর্থিং এর জন্য একটা সেপারেট আর্থপিট লাগবে নিউট্রালের জন্য। অর্থাৎ ধরে নেন এখানে একটা ট্রান্সফরমার জেনারেটরের সার্কিট ব্রেকার আছে, এখানে নিউট্রাল পয়েন্টও আছে। তো নিউট্রাল পয়েন্ট আর্থিং এর জন্য আমার কি করতে হবে, একটা আর্থিং লাগবে, মানে আর্থিং পিট লাগবে। আর্থিং পিটের ছবি তো আপনারা একটু আগে দেখেছেন। আচ্ছা, আর যদি জেনারেটরের বডি আর্থিং করার প্রয়োজন হয় তাহলে মিনিমাম বডির জন্য দুইটা এরকম আর্থিং পিট লাগবে। একটা আমরা কি করি, ইঞ্জিনের সাথে লাগাই দিই। এটা 1 নাম্বার যদি হয় আমরা ধরি, তাহলে এটা 2 নাম্বার দিলাম আর্থিং পিট। আর একটা অল্টারনেটরের সাথে আমরা কানেক্ট করি। অর্থাৎ একটা জেনারেটরের জন্য মিনিমাম 3 সেট আর্থিং করতে হবে। তার মধ্যে দুটো হচ্ছে বডির জন্য, একটা হচ্ছে নিউট্রালের জন্য। আর ট্রান্সফরমারের জন্য 2 সেট লাগবে। তাহলে জেনারেটরের জন্য লাগছে 3 সেট, আর ট্রান্সফরমারের জন্য লাগছে 2 সেট। অর্থাৎ বডিতে একটা, নিউট্রালে একটা। এবং এই কেবলের সাইজটা নির্বাচন করব ট্রান্সফরমারের কেবল সিলেক্ট করে, যে ফেজ কেবল যা হয় ওই কেবলের সাপেক্ষে আমরা এতক্ষণ যে এই যে কেবলের সিলেকশন গুলা শিখলাম, এইটার সাপেক্ষে আমরা মানে আমরা কেবলের সাইজ সিলেক্ট করব। এটা আছে বাংলাদেশ ইলেকট্রিসিটি রুলসে, ক্লজ নাম্বার হচ্ছে 57 বলা আছে।
এছাড়াও আর্থিং যখন আমরা মাটির নিচে করি, তখন আমরা একটা টোটাল একটা আর্থিং এর একটা আনুমানিক একটা ড্রয়িং দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা আর্থিং এ কি করি, জিআই পাইপ ব্যবহার করি। এই ধরে নেন এইটুকু জিআই পাইপ পুরোটা। এই যে পাইপের মধ্যে দেখেন এরকম করে করে কিছু ফুটা করা আছে, হোল করা আছে। তো এই পাইপটা আপনারা যদি মানে যদি বাসা বাড়ির জন্য ইউজ করেন তাহলে 38 mm ডায়ামিটারের জন্য রিকমেন্ড করা আছে। আর ইন্ডাস্ট্রিয়াল বা লার্জ জায়গা বা মাল্টি স্টোরেজের জন্য 50 mm স্কোয়ার, অর্থাৎ 2 ফিটের পাইপ ব্যবহার করার কথা বলা আছে। তবে এটা আপনি চিকন ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। পাইপের আমরা মিনিমাম লেন্থ 21 ফিট আমরা ব্যবহার করি, বা আরো কম বেশি ওটা করতে পারি, সমস্যা নাই। তো পাইপটা ব্যবহার করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যখন আমরা আমাদের দেশের মানে দেখা গেল মাটির লেয়ার গুলা শুকাই গেছে, মাটি যখন ভেজা থাকে, তখন আর্দ্র থাকে মাটি, ময়েশ্চার থাকে, তখন কি হয়, আর্থিং এর মানটা কমে আসে। তো যখন মাটির স্তরগুলা শুকাই যায়, তখন আমরা আর্থিং পিটের মধ্যে যদি পানি ঢালি, পাইপে প্রথমে যদি 20 ফিট গভীরে চলে যায়, তাহলে কি হবে, এই যে ফুটাগুলা দিয়ে আমার কি হচ্ছে, ভিতরের লেয়ার গুলা ইজিলি ভিজে যাচ্ছে। ভিতরের লেয়ার গুলাকে আমরা ভিজাই দিতে পারলে, হ্যাঁ, ভেজা ভেজা করে দিতে পারলে, স্যাঁতসেঁতে করে দিতে পারলে, আর্থিং এর রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় কোনো কারণে, তখন কমে যাবে বা কমানোর চেষ্টা করা হয় তখন। তো এই জন্য আমরা পাইপ ব্যবহার করি। পাইপ ব্যবহারটা মানে নির্ভর করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। কোনো কোনো আর্থিং এ ক্লায়েন্ট বলে যে আমার আর্থিং এর গভীরতা যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা পাইপও ইউজ করব, এর মধ্যে দিয়ে লিড ওয়্যারও ব্যবহার করব, আবার হচ্ছে ইলেকট্রোডও ব্যবহার করব। আবার অনেক সময় বলে না আমার 20 ফিট গভীরে দিলে হবে, বাকিটা আপনারা ডাইরেক্ট ঢুকাই দিবেন আর্থিং আর লিড ওয়্যারটা। তো ওই ক্ষেত্রে আমরা পাইপে ফুটা রাখার জন্য এটা রাখি, এই জন্য যে এটা দিয়ে যেন আশেপাশের লেয়ার গুলা ভিজে যেতে পারে। এই যে মোটামুটি আর্থিং এর উপর আজকের ক্লাস ছিল। তো ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে আরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, আরো আর্থিং এর অন্যান্য টপিকস নিয়ে, বিটিসি স্ট্যান্ডার্ড, তারপরে আইসি স্ট্যান্ডার্ডের উপরেও আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি আজকের আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে। আপনাদের ক্লাসগুলো কেমন লাগলো একটু জানাতে পারেন। আর আপনাদের যদি এই ক্লাসগুলা আপনারা পেতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটু আনমিউট করি। আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো, তারপরে আপনাদের কিছু বলার থাকলে সংক্ষেপে একটু বলতে পারেন। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ইনফরমেটিভ একটা ক্লাস ছিল আজকে। জি জি। তো ইনশাআল্লাহ এটার হ্যান্ড নোটটা কি দেওয়া দেবো নাকি? জি। এটা হ্যান্ড নোটটা দেওয়া দেবো, হ্যান্ড নোট। হ্যান্ড নোট আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, হ্যাঁ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। ক্লাসের ভিডিওটাও আমাদের ফেসবুক পেজে আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা পাবেন। তারপর আমি এখন মেসেজে লিখে দিচ্ছি আপনারা আমাদের ওয়েবসাইটে, আজকে না আমরা কালকে বা পরশু আপলোড করে দেবো। আমি এখন ওই অ্যাড্রেসটা দিয়ে রাখতেছি। সালামু জি আলাইকুম জি স্যার। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আমার আসসালাম একটা ওয়া কোশ্চেন রাহমাতুল্লাহ। ছিল। জি, একটু নাম, একটু প্লিজ, হ্যাঁ, একটু এটা দিয়ে দিই। রফিকুল ইসলাম। স্যার আমার কোশ্চেনটা ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিতে লোড অনুযায়ী আমরা আর্থিং হিসাব করব কিভাবে, ক্যালকুলেশনটা করব কিভাবে, এটার জি। উপর কি কোনো ক্লাস থাকবে আমাদের? ইন্ডাস্ট্রিতে আমরা ডিবিতে যে আর্থিং গুলো করি, হুম। এই ডিবি লোড অনুযায়ী আর্থিং কত সেট করব আমরা, এটার উপর কি কোনো ক্লাস থাকবে না? ডিবির লোড অনুযায়ী না, আমরা ইন্ডাস্ট্রিতে যেটা করি যে এলটি প্যানেল থেকেই পুরো এবারে সিস্টেমে আমরা আর্থিং নিয়ে আসি। হ্যাঁ, এলটি প্যানেল থেকেই পুরো সিস্টেমে আমরা আর্থিং নিয়ে আসি। আমরা চেষ্টা করব যে একটা এলটি প্যানেলের জন্য কতগুলো আর্থিং লাগবে, ট্রান্সফরমারের জন্য কতগুলো লাগবে, হ্যাঁ, আর্থিং এর সাথে জি জি। আর্থিং পিটের কোয়ান্টিটি কিভাবে বাড়তে থাকবে, এই রিলেটেড আলোচনা থাকবে ইনশাআল্লাহ। এবং ডিবির ক্ষেত্রেও থাকবে। ডিবির ক্ষেত্রে ওটা আমাদের দেশে ওভাবে প্র্যাকটিস করা হয় না, কারণ আমাদের সবগুলো সিস্টেম এলটি থেকে আমরা সাধারণত নিয়ে থাকি। এই তো। সালাম আলাইকুম, স্যার আমার একটা এটা প্রশ্ন ছিল ভাই। জি, নাম বলে তারপরে বলুন প্রশ্নটা। সালাম আলাইকুম, আমি ইমরান বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এসটি কেবলের কি আর্থিং কি বাধ্যতামূলক কিনা? হ্যাঁ হ্যাঁ, আর্থিং করতে হবে। যদি করতে হয় তাহলে সেটা সাইজ কত হইতে পারে, যদি ক্যালকুলেশন 95 RM হয়?
আপনি এইচটিতে নর্মালি যেটা করতে পারবেন যে 70 RMS দিতে পারবেন, আরো কম দিতে পারবেন। এইচটিতে হ্যাঁ, 70 এর জি জি, এটা কমনলি কোনো মানে বাকিটা। আমি বিএনবিসি অথবা এনএসসির কোনো গাইডলাইন কি আছে কোথাও? আমার একটু না না দরকার ছিল আসলে, এটা না, খুবই রিকোয়ারমেন্ট বিএনবিসিতে আমার নাই, আসলে। এটা বিএনবিসিতে নাই। আরএসসি অডিটের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি 70 RM দিয়ে করতে পারবেন। ভাইয়া আপনি কিসে আর্থিং করবেন, এসটির আর্মারে নাকি? এসটির আর্মর এসটির আর্মর থেকে। এসটির আর্মারে আপনার সর্বোচ্চ 4 RM দিলে enough। 4 RM, 25 RM, 10 RM, আর মানে আলাদা করতে পারেন, আর মানে একটা বডির জন্য একটা আর্থিং 70 RM। থাকতে হবে, সত্য হলো যে এটা কিন্তু নাকি? পিট আলাদা নিতে হবে, আপনার পিট এসটির জন্য আলাদা পিট করতে হবে। ওইখানে আপনি আর্মার কেবল থেকে পিট পর্যন্ত 4 RM কেবল দিতে পারেন, কিন্তু পিটে আপনার 70 RM বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি হাসান বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন প্লিজ। স্যার, এলপিএস এর যে সিস্টেমটা, এটার সাথে কি লাইটিং অ্যারেস্টারের যে ডিজাইনটা কি এটার সাথে যুক্ত, নাকি ওটার জন্য আলাদা কোনো মানে মানে সিস্টেম এলপিএস এর লাইটিং অ্যারেস্টারটা যে বসানো হয় ছাদের উপরে, বা এটা কি আলাদা কোনো পার্ট নাকি, না এটার সাথেই? আলাদা আলাদা পার্ট, এলপিএস এর আর্থিংটা পুরোটা আলাদা থাকবে, আর সিস্টেমের আর্থিং আলাদা থাকবে। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম জি, ভাই। সবাই তো আসলে কথা বলছে, কিন্তু আমি হ্যান্ড রেজ করছি আর কি। তো যদি বলেন আমি কথা বলবো আর কি। জি বলেন প্লিজ। যে অ্যাকচুয়ালি আমার দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে কমন, একটু আগে যেটা আলোচনা করা হলো যে যে আর্মার থেকে যে 4 RM কেবল নিয়ে যাবে, ঠিক আছে, 8 ফিট পর্যন্ত। আর 8 ফিট থেকে যে 70 RM বলছে, ঠিক আছে, এটা কোন কেবলটা? এটা কি গ্রাউন্ডে যে কেবলটা যাবে সেটা, জি মাটির নিচে যে কেবলটা যাবে সেটা বলছে 70 RM? জি জি জি, আর হচ্ছে আমার পেটের উপর থেকে যেটা আমার ইকুইপমেন্ট পর্যন্ত সেটা 4 RM দিলে হবে, এই তো? 4 RM আপনি আর একটু মোটাও দিতে পারেন, ওইটা ওইভাবে আপনার লাগবে না, আপনি একটা দিলে যে হবে। সেটা তো আমার হচ্ছে ডিপেন্ড ভেরি করবে, এটা ভিন্ন এর উপরে। আচ্ছা, আমার আর একটা কোশ্চেন ছিল যে আমার হচ্ছে ধরেন আমার এলটি প্যানেল থেকে সব জায়গায় আমার আর্থিং এর কেবল গেছে, কিন্তু আমার একটা মেশিনে একটা ডিবি আছে। সেই ডিবিতে আমি নিউট্রাল এবং আর্থিং এ এই, পরিমাপ করে দেখলাম যে প্রায় 4 ভোল্টের মতো দেখাচ্ছে আর কি। এটা আমরা আর্থিং এর কোয়ালিটি কেমন আছে যেটা চেক করার জন্য যেটা করি আর কি। জি জি তো শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। জি, আমি একটা ডিবিতে পাচ্ছি যে 4 ভোল্টের উপরে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি আমার সেম ফ্লোরে আর একটা ডিবি আছে, সেটার মধ্যে আমি পাচ্ছি 1.3। তো এটা কি আসলে আর্থিং এর কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে? এটা মেইনটেনেন্সের ইস্যু, তো এটা হচ্ছে আসলে ফিল্ডের কেস স্টাডির উপরে আসলে বলা যাবে। এটা শুধু প্রশ্ন শুনে বলাটা আসলে ঠিক হবে না। আসলে ফিল্ডের কন্ডিশন, ওখানে কানেকশন কিভাবে আছে, মানে ফিল্ডে মেইনটেনেন্স টিম মানে ওইটার এক্সপেরিমেন্ট করে দেখে তারপরে ডিসিশন নিতে পারবে যে কি ঘটনা ওইখানে। জি, আর আসসালামু কিছু আলাইকুম। বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাইয়া, ইউপিএস এবং এভিআর স্টেবিলাইজার, এগুলোর যে বডি আর্থিং গুলা, এগুলোর কেবল সিলেকশন কিভাবে করতে ইউপিএস হয়? এ আপনি যে বডিতে আপনার ফেস কেবল যা আসবে সেটার সাপেক্ষে নেবেন। আমার কেটা দিব? জি, তো ঠিক আছে আজকের মতো। আসসালামু আলাইকুম, আমার একটি ওয়ালাইকুম প্রশ্ন ছিল। আসসালাম। জি জি, বলেন প্লিজ। আহ, আমি আমি একটি এলটি প্যানেলে যদি মনে করেন আমার রিকোয়ার্ড হলো 300 RM এর কেবল, জি, ফেস কেবল, সেক্ষেত্রে আমি দুইটা কেবল টানতে চাচ্ছি। সেক্ষেত্রে কেবল দুটো কি আমার সমান হইতে হবে, না একটা ধরেন 240 আর একটা সাথে 95? না না, প্যারালেল কন্ডাক্টরিং এর 5টা শর্ত আছে, ওই শর্তগুলো মেনটেন করতে হবে। তার মধ্যে হচ্ছে কেবলের সাইজ সমান হইতে হবে, ইনসুলেশন টাইপটা একই হইতে হবে, হ্যাঁ, লেন্থটা সমান হওয়া লাগবে, হ্যাঁ, ম্যাটেরিয়াল সেম হতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এটাকে বলে আরেকটা কোশ্চেন ছিল। প্যারালেলিং কন্ডাক্টর। জি, কে বলছেন আপনি?
জি, হাসান বলছিলাম স্যার। জি হ্যাঁ, বলুন প্লিজ। ডিবিতে কি আর নিউট্রাল আর হলো আর্থিং কি এক করা যাবে? মানে যেটা দিয়ে আমি নিউট্রাল ইউজ করবো সেটারই কি মানে আর্থিং দিতে পারবো কিনা? না, আপনাকে ডিবির জন্য আলাদা আর্থিং নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি ওই ডিবির আর্থিংটা নিউট্রালে শর্ট করতে পারেন। ওই ক্ষেত্রে ওই যে টিটি সিস্টেম, টিএনএ, টিএনসি, আরো যে আইইসি তে যে মেথডগুলো আছে। তবে আমরা নর্মালি নিউট্রালের আর্থিংটা ওই একটু আলাদা করারই চেষ্টা করি। না, এর জন্য কি কোনো প্রভাব পড়বে কিনা বা কোনো মানে কোনো ইয়া বড় হয় কিনা? মোটরের ক্ষেত্রে, বড় মোটরের ক্ষেত্রে প্রভাব পড়ে। যখন আমার ইন্ডাস্ট্রিতে যেগুলাতে অনেক বড় বড় মোটর থাকে, ওইগুলাতে একটু প্রবলেম হয়। মানে ফিল্ডের এক্সপেরিমেন্ট থেকে আমরা যেটা দেখেছি, ওইগুলাতে প্রবলেম হয়। কারণ আমাদের দেশে আসলে ইলেকট্রিক্যালে ইলেকট্রিক্যাল ওয়্যারিং গুলা আসলে প্রপার ওয়েতে যখন কাজ করা হয় তখন প্রপার ওয়েতে করা থাকে না। ঘুমাইছিস? ইলেকট্রিশিয়ানরা বিভিন্ন ভাবে করে এবং ওই ফল্ট গুলা খুঁজে পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায়, যেটা দেশের বাইরে বা মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোতে কাজ করলে টোটাল সিস্টেমটা একেবারে সিস্টেমেটিক ওয়েতে করা হয়। সিস্টেমেটিক ওয়েতে করা হয়, কিন্তু জি আমাদের স্যার, দেশে বুঝতে এমনটা করা পারছি। হয় না। ফলে আসলে কেস স্টাডির উপরে এই বিষয়গুলো নির্ভর করে। তো বড় বড় মেশিনের ক্ষেত্রে এটা আমরা অনেকের কাছ থেকে শুনছি যে প্রবলেম হয়। হ্যাঁ, প্রবলেম হয়। জি স্যার। তবে করা যায়, এটার অপশন আছে আইইসি তে। আর্থিং এর যে অনেকগুলা আইটেম বলা আছে। হ্যাঁ, টিটি আর্থিং, এই যে বিভিন্ন আর্থিং এর এইগুলা বলা আছে, আমরা ওইটা নিয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের স্লাইডে ওগুলা রাখি নাই। আমরা ছোট ছোট করে বিভিন্ন টপিকস এর উপরে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, নাহিদ আসসালামু বলছিলাম। আলাইকুম স্যার। একটু স্যার আমরা ভিডিওটা হ্যান্ড রাইজ করে মনে হয় কথা বললে ভালো হয়, তাহলে আসলে মানে একজনের কথা আরেকজনের উপর ওভারল্যাপিং হবে না, কারো মনে কষ্টও লাগবে না। হ্যাঁ, জি। প্রান্ত আহ ব্যাটার্জি, জি বলুন প্লিজ। আসসালামু স্যার। জি বলুন। স্যার, এই যে আপনাদের এই স্যার এই কোর্স গুলা স্যার, নেক্সট টপিক কোর্স আছে এসএলডি বা ড্রয়িং এর কোর্স গুলা, এগুলো স্যার আমরা কিভাবে স্যার কন্টিনিউ করতে পারবো বা কিভাবে একসাথে কন্টিনিউ মানে বলতে, টপিক বাই স্টেপ বাই স্টেপ যেতে পারবো? কন্টিনিউ বলতে যেটা হচ্ছে, আমি আসলে সব সময় কোর্স করাতে পারি না। হ্যাঁ, আমার কনসালটেন্সির কাজে অনেক ব্যস্ততা থাকে। তো এই জন্য আমি যখন ফ্রি থাকি ওগুলো অ্যারেঞ্জ করি। এই যে আমি প্রায় জানুয়ারিতে একটা কোর্স লঞ্চ করছিলাম, 7টা কোর্সের সমন্বয়ে। ওইটা এখনো শেষ করতে পারিনি। 6 মাসের কোর্স ছিল, হয়তো ঈদের আগে শেষ হবে। তো এটা হয়তো বছরে একবার করে করি এরকম। আর ছোট ছোট কোর্স হয়তো কখনো একবার নিয়ে আসি। ওই যে ট্রেনিং সেন্টারের মতো প্রতি মাসে কোর্স লঞ্চ করা, মাসে একাধিক, এটা আমি করতে পারি না। তো এই জন্য মানে নতুন ব্যাচ হয়তো আগস্ট সেপ্টেম্বরে ফ্রি যদি থাকি, কাজের পরিমাণটা কম থাকে, তাহলে হয়তো লঞ্চ করার চেষ্টা করব। না হলে এরকম ছোট আর ছোট স্যার এরকম ভিডিও ছোট ছোট ফ্রি কল ক্লাসগুলো, কবে পাবো আমরা কন্টিনিউ স্যার? প্রতি মাসে 2টা 3টা বা তারও অধিক করার চেষ্টা করব। পাশাপাশি বিভিন্ন ফেসবুক পেজে আমাদের আর্টিকেলও থাকবে। ওয়েবসাইটেও আমি একটা ব্লগ অপশনটা খুব শীঘ্রই চালু করব। এখানে ব্লগিং এও বিভিন্ন টপিকস নিয়ে ছোট ছোট আর্টিকেল গুলো লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। জি, আপনাকে ধন্যবাদ। তো আমরা আজকের মতো রাখি তাহলে। ইনশাআল্লাহ ভিডিওটা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। হ্যাঁ, ওয়েবসাইটে পাবেন। আর হচ্ছে যে আমি একটু আবার দেখাই, আপনারা একটু ওই ওয়েবসাইটটা করে নিতে পারেন। এই যে taqwalearningbd.com, এইটাতে আপনি ঢুকলে ওয়েবসাইটে আমরা দুই দিনের মধ্যে আপলোড করে দেবো। ভিডিওটা হয়তো কালকে বা পরশু আপলোড করে দেবো, সাথে হ্যান্ড নোটটাও ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার নাহিদ বলছিলাম। জি বলেন প্লিজ। স্যার একটা বিষয় একটু জানা ছিল স্যার। জি বলেন। স্যার আমরা সাধারণত সাব স্টেশনে জেনারেটরের জন্য আমরা বডি আর্থিং করি 2টা, আর নিউট্রালের জন্য করি 1টা স্যার। জি জি। এখন আমি 12.7 দিয়ে 3টা বোরিং করছি, বডির জন্য 2টা, নিউট্রালের জন্য 1টা। কিন্তু জি স্যার আমি যখন বডি কেবলটা দিব, তখন আমি সলিড কপার না দিয়ে
যখন আমি কেবল দিতে চাইবো, জি তখন স্যার কেবল সিলেকশনটা কি ফেজ কেবলের উপরে মানে এই করে মানে অর্ধেক দিব না কিভাবে দিব স্যার? না না না, বডি আর্থিং এরটা আর ওইটা হচ্ছে আপনি, স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি ইকুইভ্যালেন্ট করবেন হচ্ছে গ্রাউন্ডে যে সলিড কপারটা দিচ্ছেন, জি 12.7। ফিট, হ্যাঁ 12.7, বারো জি পয়েন্ট সেভেনটা হচ্ছে ডায়ামিটার। জি স্যার। আর কেবল গুলা আমরা নর্মালি কেবল বলতে যেটা বুঝি, কেবলের ক্ষেত্রফল বুঝি, কিন্তু হ্যাঁ, কেবল জি বলতেই কমনলি আমরা বুঝি কেবলের ক্ষেত্রফল। জি স্যার। একটা হলো সাইজ হলো ডায়ামিটারে প্রকাশ করা আছে, একটা হলো এরিয়াতে প্রকাশ করা আছে। এই ডায়ামিটারকে জি স্যার। এরিয়াতে কনভার্ট করবেন, করে দেখবেন যে কত স্কোয়ারের কেবল লাগে। ওর ইকুইভ্যালেন্টে বাজারের যে আপনার যে সাইজটা মিলবে কেবলের সাথে, ওই সাইজটা আপনাকে নিতে হবে। এক্ষেত্রে মেথড হলো দুইটা, একটা হলো ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী, ওই ক্ষেত্রে করলে আপনার কস্টিংটা 50% কমে আসবে। আমরা আজকের ক্লাসে এটা আলোচনা করতে পারিনি। আর জি স্যার। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী করলে আপনার আর্থিং পিটের কোয়ান্টিটি অনেক বেশি লাগবে, প্রায় দ্বিগুণ লাগবে। যদি এইখানে 3টা লাগে, ওইটাতে 6টা বা 7টা লাগতে পারে আর্থিং। জি এটা কিছু, কি কোনো ফর্মুলা আছে স্যার নাকি জি শুধু এইটুকুই? না, ব্রিটিশ স্ট্যান্ডার্ডে ফর্মুলা আছে, আর বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডেরটা আমরা আজকে আলোচনা করেছি। জি স্যার। স্যার এটা কি মানে সব ক্ষেত্রেই স্যার, এই আপনি বলেন ট্রান্সফরমার বলেন বা এলটি প্যানেল বলেন, সবগুলোতে কি স্যার এইভাবেই করবো স্যার? উম, আমরা আমরা ইন্ডাস্ট্রিতে আরএসসির জন্য যেটা করি, অডিটের রিকোয়ারমেন্ট, জি জি সেটা স্যার। হচ্ছে, আমার আরএসসি অডিটটা হচ্ছে 20 তারিখে স্যার। জি 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 মানে আমরা গত ঈদের আগে একবার ফলো আপ এসেছিলাম, আমরা একট পাস করাইছি স্যার 2017 সালে। জি জি কিন্তু আরএসসি আমাদের এই ফার্স্ট 2বার ঢুকলো। এবার আরএসসি আমাদের পুরাতন বিল্ডিং এ ফলো আপে এসে এটা ধরছে, জি আর এসএলডি তে কিছু সংশোধনের জন্য বলছে স্যার। জি জি। যেমন আমার জেনারেটরে আমি 12.5 দিয়ে করা করি, 12.7 তো আমরা পাই না স্যার, আমাদের 12.5 দিয়ে করা। হুম আর হুম। আমরা কমন বাসবার থেকে আমরা দিছি হচ্ছে 10 mm সলিড কপার দিছি স্যার। কিন্তু তখন আমাদেরকে আরএসসি বলতেছে যে সলিড কপার আপনারা ইউজ করছেন হচ্ছে 12.5। হুম, আর আমরা যখন বাসবার ইউজ করছি স্যার, বাসবার থেকে আমরা দিছি হচ্ছে 10 mm। জি, একটা দিছি 10 mm, একটা দিছি 8 mm স্যার। এটা ধরে এটা ইনঅ্যাডিকুয়েট বসছে হবে। স্যার। হ্যাঁ, এটা আপনার সাবস্টেশন কত কেভিএ? স্যার আমার সার্ভিস স্টেশন 630 kVA স্যার। ওই ক্ষেত্রে সরি, সরি 1 মিনিট একটু। জি স্যার। ওইটা আসলে ক্যালকুলেশন করে দেখতে হবে যে আপনার আর্থিং সিস্টেমের সাথে, দুঃখিত হঠাৎ করে গলাটা, ওকে স্যার। ওইটা একটু ক্যালকুলেশন করে দেখতে হবে যে আপনার মনে হয় কমেন্টসটা দিছে আরএসসি তে যে আর্থিং ইজ ইনঅ্যাডিকুয়েট, এরকম দিছে হয়তো বা। জি 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 জি। এটার অনেকগুলা সলিউশন আছে আসলে, আপনার ড্রয়িংটা দেখলে হয়তো বুঝতে পারতাম যে কি সমস্যা। আর আপনি যদি ড্রয়িং নিয়ে খুব বেশি প্রবলেম ফেস করেন এবং যদি আপনার উপর এটা দায়িত্ব থাকে যে আপনাকে এটা জি স্যার। সলভ করতে হবে, তাহলে একদিন আমার অফিসে চায়ের দাওয়াত নিতে পারেন, আমি ওগুলা বসে আপনাকে সলভ করে দিব। আমি আরএসসি অডিটের ইলেকট্রিক্যাল ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি। ফার্স্ট সাবমিশনে অ্যাপ্রুভাল করে দেওয়ার মতো মানে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসটা আমার আছে, কন্টিনিউয়াস করা আছে। ওই ক্ষেত্রে প্রবলেম হলে আমাকে ফোন দিয়েন, হ্যাঁ। অথবা খুব বেশি ইমার্জেন্সি হইলে, যদি আসা পসিবল না হয়, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন। আমি যদি সুযোগ পাই, আমার আসলে অনেক মেসেজ আসে, তো দেখা গেল যে জি স্যার। পিন করছি হয়তো রিপ্লাই দিতে পারলাম না বা ভুলে গেছি পরে অনেকগুলো মেসেজের বিয়ে, তো জি জি আমাকে জি ফোন দিয়েন। আমি অথবা একদিনে আসলে আমি আপনাকে ওগুলাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা জি করব। স্যার। আপনার সাথে, জি এটার স্যার, জন্য আপনার আসলে সাথে দেখা লম্বা করার আলোচনা সুযোগ। দরকার, লম্বা জি স্যার, আলোচনা করা জানার জন্য। দরকার, প্রায় 1 ঘন্টা মতো। এই জন্য আসলে সংক্ষেপে বললে মানে মিস না না আন্ডারস্ট্যান্ডিং স্যার। হয়ে যাবে। জি স্যার। স্যার আপনার অফিসটা স্যার? উত্তরা, সেক্টর 14। ও জি স্যার। ফেসবুক পেজে যে কন্টাক্ট নাম্বারটা আছে, সেটাই আমার জি। নাম্বার, আমাকে সরাসরি ফোন আর দিন। আপনার নাম্বার আমার সেভ আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ আপনার অনেকগুলো ভিডিওই দেখি, মানে অনেকগুলো শেখার মতো স্যার।
আপনাকে জি আমি কিছুদিন আগে ফোনও দিয়েছিলাম স্যার, আপনার মাস্টার্স কোর্সটা সেপ্টেম্বরে চালু হবে। হ্যাঁ হ্যাঁ মনে আমি হয়। আপনাকে ফোন দিয়েছিলাম স্যার, জি জি। বলছিলাম স্যার এটা যদি আগে আমাকে একটু ভর্তি করা যায়, আপনি না বলছেন না সুযোগ নাই, সেপ্টেম্বর। সুযোগ নাই এখন। জি স্যার, আমি ট্রেনিং ফোন সেন্টার দিয়েছিলাম থাকলে আপনাকে। হয়তো নিতে পারতাম, আমি লাইভ ক্লাস নেই সবগুলা, রেকর্ডিং কোনো ক্লাস নেই না। জি স্যার, আচ্ছা যাই হোক এখন এর জন্য স্যার জি জি। ছোটখাটো এক জায়গায় করতেছি, এখন আপনি তো সেপ্টেম্বরে, এই জন্য এক জায়গায় ভর্তি হয়েছি, ওইখানে করতে থাকতেছি। তারপর জি ইনশাল্লাহ সেপ্টেম্বরে আপনারটা শুরু করলে ইনশাল্লাহ নিয়ত আছে, এখন বাদ বাকিটা উপর আল্লাহ জি ইচ্ছা, আল্লাহ যদি জি হায়াতে বাঁচায় রাখে স্যার। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি আর আজকে কথা বলবো না, আমার হঠাৎ করে জি খুব স্যার, গলাটা আপনার কাশি অনেকটুকু হচ্ছে। সময় নিয়ে নিয়েছি স্যার, সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। জি আপনাদেরকে ধন্যবাদ। আরো আর কিছু ভিডিও আরো কিছু গুলা আপনার কাছে আপনারা কি শেখার আছে, দেখছেন? আরো কিছু জি জি জানার আছে স্যার। জি ইনশাল্লাহ সময় পেলে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার কাছে জানার। জি জি ইনশাআল্লাহ ভিডিও গুলা আমি ইনশাল্লাহ করবো, যে ওয়েবসাইটে আপলোড করে দিব। আর হ্যান্ড নোট লাগবে আপনাদের এটার, আজকের ক্লাসের। স্যার দিয়ে দিলে উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি ওয়েবসাইটে আপলোড করে দেবো। হ্যাঁ, আপনারা 2 দিন পরে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জি স্যার, জি ওকে স্যার, ধন্যবাদ। নেক্সটে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব, তখন আমরা বলে দেবো যে আজকে কি টপিক্সের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।